স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন শিরোনামগুলো, এবারে পুরো খবর। ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তির পর বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর তোড়জোড় শুরু করেছে পাকিস্তান ও সৌদি আরব। এই লক্ষ্যে আগামী মাসে ইসলামাবাদ যাচ্ছে সৌদির প্রতিনিধি দল। এদিকে পাক সৌদি সখ্য নিয়ে ভারতে চলছে তুমুল আলোচনা। নরেন্দ্র মোদী সরকারের কড়া সমালোচনায় মুখর কংগ্রেস। বিরোধী দলের নেতারা বলছেন, মোদীর কূটনৈতিক ব্যর্থতার সুযোগেই পাকিস্তানকে আরও কাছে টানছে শক্তিধর দেশগুলো। ভারতের বন্ধু দেশ সৌদি আরবের সঙ্গে বৃহস্পতিবার ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি করেছে চিরবৈরী প্রতিবেশী পাকিস্তান। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা এবং ভারত পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতের কয়েক মাস পর এই চুক্তি হলো। এতে বলা হয়েছে, এই দুই দেশের যে কোনো একটি দেশে হামলা হলে তা দুই দেশেই হামলা বলে গণ্য করা হবে। প্রতিরক্ষা চুক্তির পর দুই দেশ এবার দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর তোড়জোড় শুরু করেছে, এমন খবর দিয়েছে জিও নিউজ। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, এই লক্ষ্যে আগামী মাসেই পাকিস্তান সফর করবে সৌদির প্রতিনিধি দল। এদিকে পাক সৌদির সখ্য নিয়ে বিরোধীদের তোপের মুখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেস নেতাদের অভিযোগ, মোদীর কূটনীতি দুর্বল, তাই শক্তিধর দেশগুলো এখন পাকিস্তানকে আরও কাছে টানছে, অথচ সৌদির দ্বিতীয় বড় বাণিজ্যিক অংশীদার ভারত। সম্প্রতি একে অপরের উপর হামলা করে সংঘাতে জড়ায় ভারত ও পাকিস্তান। এরপরে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে হোয়াইট হাউসে আপ্যায়ন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে মোদীর সবশেষ চীন সফরের পরপরই বেজিং ঘুরে আসেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। এমন পরিস্থিতিতে কূটনীতিতে এগিয়ে থাকার চেষ্টা করছে ইসলামাবাদ। তবে মোদী তেমন কিছুই করতে পারেননি, বরং হুমকিতে ফেলেছেন ভারতের জাতীয় নিরাপত্তা, বলছেন দেশটির বিরোধী দলীয় নেতারা। আসমাতুলি, নিউজ 24। গাজায় ভয়াবহ বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। 2 বছরের মধ্যে সবচেয়ে তীব্র বলে মনে করা হচ্ছে। গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত 33 ফিলিস্তিনি। গাজা উপত্যকায় অভূতপূর্ব শক্তি ব্যবহারের হুমকি দিয়ে বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে দখলদার বাহিনী। প্রাণ ভয়ে গাজা ছেড়ে পালাচ্ছে মানুষ। এই অবস্থায় ইসরায়েলের কাছে $6.4 বিলিয়ন অস্ত্র বিক্রির পরিকল্পনা হাতে নিয়েছে যুক্তরাষ্ট্র। আর এদিকে আগামী রোববার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ইউরোপের দেশ পর্তুগাল। গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলা তীব্র হয়েছে। ট্যাঙ্ক ও হেলিকপ্টার দিয়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আক্রমণ চালানো হচ্ছে, এতে প্রতিদিনই বাড়ছে নিহতের সংখ্যা। শুক্রবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তাদের 162তম ডিভিশন গাজা শহরে স্থল অভিযানের বিস্তার ঘটিয়েছে। একই সময়ে ইসরায়েলি সেনারা গাজার অভূতপূর্ব শক্তি ব্যবহার করারও হুমকি দিয়েছে। এতে দক্ষিণের দিকে সরতে বাধ্য হচ্ছেন হাজারো মানুষ। আইডিএফ দাবি করেছে, উত্তর গাজার পরিচালিত এক বিমান হামলায় হামাসের একজন জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা মাহমুদ আবু আল খিরকে হত্যা করেছে তারা। অভিযোগ, তিনি ইসরায়েলের বিরুদ্ধে হামলা পরিকল্পনায় জড়িত ছিলেন। হামলার মধ্যে মানবিক সংকট আরো বাড়ছে। স্থানীয় এনজিও সূত্র বলছে, গাজায় আর মাত্র 3 দিনের জ্বালানি মজুত রয়েছে। দ্রুত জ্বালানি ব্যবস্থা করা না হলে হাসপাতালে বিদ্যুৎ আর পানির সরবরাহ ব্যাহত হবে। এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির সিদ্ধান্ত নিয়েছে আরেক ইউরোপীয় দেশ পর্তুগাল। এই সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে প্রেসিডেন্ট ও সংসদ সদস্যদের সাথে বৈঠক করেন পর্তুগালের প্রধানমন্ত্রী। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে একের পর এক দেশ। সম্প্রতি এই তালিকায় যুক্ত হওয়ার সিদ্ধান্ত জানিয়েছে ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার মতো প্রভাবশালী দেশ। গাজায় যুদ্ধ বন্ধের আহ্বানের মধ্যে ইসরায়েলের কাছে ব্যাপক হারে অস্ত্র বিক্রি পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইসরায়েলের কাছে প্রায় $6.4 বিলিয়ন অস্ত্র বিক্রির জন্য কংগ্রেসের অনুমোদন চাইছে ট্রাম্প প্রশাসন। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। ইরানের উপর পারমাণবিক নিষেধাজ্ঞা শিথিল করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। প্রস্তাবটির পক্ষে পড়েছে 4 ভোট আর বিরোধিতা করে 9টি দেশ। ফলে আগামী 28 সেপ্টেম্বরের মধ্যে কোনো সমঝোতা না হলে ইরানের বিরুদ্ধে পুনরায় নিষেধাজ্ঞা কার্যকর হবে। আর তেহরান বলছে, এই সিদ্ধান্ত রাজনৈতিক পক্ষপাতদুষ্ট।
পরমাণু কর্মসূচি ঘিরে ইরানের উপর আরোপ করা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা স্থায়ীভাবে তুলে নেওয়া সংক্রান্ত একটি প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটি প্রত্যাখ্যান করা হয়েছে। The possibility of real রাশিয়া, চীন, পাকিস্তান ও আলজেরিয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে ভোট দিলেও যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স সহ আরো কয়েকটি দেশ এর বিপক্ষে অবস্থান নেয়। গায়ানা ও দক্ষিণ কোরিয়া ভোটদানে বিরত ছিল। এই ভোটদান প্রক্রিয়া শুরু হয়েছিল ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির উদ্যোগে, যাদের একত্রে বলা হয় E3। আগস্টের শেষ দিকে তারা ইরানের দাবি পূরণ না হলে নিষেধাজ্ঞা ফেরানোর প্রক্রিয়া চালু করে। ব্রিটিশ প্রতিনিধি বলেন, আলোচনার সুযোগ এখনো খোলা আছে। Without these most basic conditions এই being মূল এই met, শর্তগুলো পূরণ না করে দ্রুত কূটনৈতিক সমাধানের কোনো স্পষ্ট পথ নেই। আমরা দুঃখিত যে ইরান এখনো এই পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে এবং তাদের এখনই পদক্ষেপ নিতে আহ্বান and we জানাচ্ছি। urge them to act now. ভোটের পর ইরান জাতিসংঘের এই সিদ্ধান্তকে বেআইনি ও রাজনৈতিকভাবে পক্ষপাত দুষ্ট বলে আখ্যা দিয়েছে। দেশটির মতে, নিষেধাজ্ঞা বহাল থাকলে তেহরানের অর্থনীতি বড় ধাক্কা খাবে। Diplomacy is not closed. আজকের এই সিদ্ধান্ত হঠাৎ, অপ্রয়োজনীয় এবং অবৈধ। ইরান এটি মানতে বাধ্য নয়। এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং নিরাপত্তা পরিষদের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে। To engage. প্রস্তাবটি প্রত্যাখ্যান হওয়ায় ইরানের উপর বিদ্যমান নিষেধাজ্ঞা আগামী 28 সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকবে। এর ফলে তেহরানের উপর অর্থনৈতিক চাপ আরো বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। চন্দ্রা, নিউজ 24। ইউরোপের বড় বড় বিমানবন্দরগুলোতে চেক ইন ও বোর্ডিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কলিন্স অ্যারোস্পেসের ওয়েবসাইটে সাইবার হামলা হয়েছে। এতে লন্ডনের হিথ্রো, বেলজিয়ামের ব্রাসেলস এবং জার্মানির বার্লিন সহ বিভিন্ন বিমানবন্দরে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। কলিন্স অ্যারোস্পেস এক বিবৃতিতে জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে আপাতত পরিষেবা দিতে পারছে না তারা। এই ত্রুটি সরাতে কিছুটা সময় লাগবে। এদিকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের, পড়েছেন চরম ভোগান্তিতে। টিকটকের সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের লেনদেন নিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে চুক্তিতে পৌঁছানোর কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে ফোন আলাপ হয়। 90 মিনিটের ফোন আলাপের পর ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি আগামী মাসে দক্ষিণ কোরিয়ায় শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন। এদিকে চীনের প্রেসিডেন্ট বলেছেন, শান্তিপূর্ণ সহাবস্থান ও সহযোগিতার মাধ্যমে সফলতা অর্জনের পথে এগিয়ে যাবে চীন ও যুক্তরাষ্ট্র। দ্বন্দ্ব ভুলে এবার সহযোগিতার পথে হাঁটার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও চীন। শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং টেলিফোনে কথা বলেছেন। ওয়াশিংটনের স্থানীয় সময় সকাল 8টার দিকে দুই নেতার মধ্যে কথোপকথন হয়। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর চীনা প্রেসিডেন্টের সঙ্গে এটা ট্রাম্পের দ্বিতীয় ফোন আলাপ। এ সময় দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও প্রযুক্তি নিয়ে আলোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দীর্ঘ ফোন আলাপের পর ট্রাম্প সাংবাদিকদের বলেন, তাদের আলোচনায় জনপ্রিয় অ্যাপ টিকটকের ভবিষ্যৎ নিয়ে আলোচনা অগ্রগতি হয়েছে। বলেন, বাজার নিয়ম আর আইন মেনে চুক্তি হবে, এতে দুই দেশের স্বার্থ বিবেচনা করা হবে। অন্যদিকে শি জিনপিং বলেন, চীনের পক্ষে ব্যবসায়িক আলোচনা উভয় দেশের স্বার্থের সমন্বয়ে গুরুত্বপূর্ণ। ট্রাম্প আরও জানিয়েছেন, অক্টোবরের শেষে দক্ষিণ কোরিয়া অনুষ্ঠেয় একটি আঞ্চলিক শীর্ষ সম্মেলনে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন। ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র সফর করবেন শি জিনপিং। অন্যদিকে চীনা সরকারের বিবৃতিতে সফরের প্রসঙ্গ ছিল না। টিকটকের মূল কোম্পানির অংশীদারিত্ব বিক্রি নিয়ে কোনো স্পষ্ট বার্তা দেয়নি বেইজিং। তবে প্রেসিডেন্ট শি ট্রাম্পকে অনুরোধ করেছেন নতুন করে বাণিজ্য বিধিনিষেধ আরোপ না করতে, যাতে দুই দেশের সম্পর্ক আরও জটিল না হয়। চন্দ্রা, নিউজ 24। রাশিয়ান যুদ্ধ বিমান এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘন করার পর দেশটি ন্যাটো সদস্যদের সাথে জরুরি পরামর্শ চেয়েছে। শুক্রবার 3টি রুশ মিগ-31 যুদ্ধ বিমান অনুমতি ছাড়াই ফিনল্যান্ড উপসাগরের উপর দিয়ে এস্তোনিয়ার আকাশে প্রবেশ করে, অবস্থান করে প্রায় 12 মিনিট। এই ঘটনাকে নির্লজ্জ অনুপ্রবেশ বলে আখ্যা দিয়েছে এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে ন্যাটো বলছে এটি রাশিয়ার বেপরোয়া আচরণের আরেকটি দৃষ্টান্ত। তবে রাশিয়া এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে।
H-1B ভিসার আবেদন ফি বাড়িয়ে $1 লাখ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এই সংক্রান্ত এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি। আদেশে বলা হয়েছে, নির্ধারিত ফি না দেয়া হলে আবেদনকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেয়া হবে না। ট্রাম্প বলেন, দক্ষ হলেও বিদেশিদের নিয়োগে আর ছাড় দেবে না তার সরকার। এখন থেকে H-1B ভিসার জন্য মার্কিন সংস্থাগুলির কাছ থেকে বছরে $1 লাখ করে নেবে তার সরকার। H-1B ভিসা হলো একটি অভিবাসী ভিসা। এর মাধ্যমে বিভিন্ন দেশের দক্ষ কর্মীরা যুক্তরাষ্ট্রে থেকে বিভিন্ন মার্কিন সংস্থার হয়ে কাজ করেন। যদিও ট্রাম্প সরাসরি এই উপায় বন্ধ করে দিচ্ছেন না, তবে মোটা অঙ্কের মূল্য তিনি ধার্য করেছেন যাতে এই ধরনের কর্মীদের আর নিয়োগ করতে চাইবে না কোনো মার্কিন সংস্থা। H-1B ভিসার মাধ্যমে বিভিন্ন দেশের দক্ষ কর্মীরা আমেরিকায় কাজ করেন, বিশেষ করে চীন ও যুক্তরাষ্ট্রের দক্ষ কর্মীরা। This proclamation will do is raise the fee. Is that people, they go to the best schools and they do. যুক্তরাষ্ট্রে গোল্ড ভিসা চালু করলেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এই সংক্রান্ত এক আদেশে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট। এই কর্মসূচির অধীনে ধনী বিদেশিরা যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের সুযোগ পাবেন, অর্থাৎ $10 লাখ বা 11,20 লাখ টাকা বেশি খরচ করলে গোল্ড কার্ড পেতে পারেন ভিনদেশিরা। ধনীদের জন্য এই গোল্ড কার্ড ভিসা মার্কিন নাগরিকত্বের পথ সুগম করবে বলে মনে করা হচ্ছে। তবে যদি কোনো মার্কিন কোম্পানি কোনো কর্মীকে স্পন্সর করতে চায়, তবে তাকে দিতে হবে $10 লাখ। হোয়াইট হাউস বলছে, নতুন গোল্ড কার্ড ভিসা প্রোগ্রামটির মূল লক্ষ্য ধনী বিদেশিদের যুক্তরাষ্ট্রে নিয়ে আসা, যারা আমেরিকানদের জন্য ব্যবসা ও কর্মসংস্থান তৈরি করতে পারবেন। ট্রাম্প প্রশাসনের যুক্তি, এতে মার্কিন অর্থনীতি আরও শক্তিশালী হবে। দক্ষিণ ভারতের কেরালায় মস্তিষ্ক খেকু জীবাণুর প্রাদুর্ভাবে এরই মধ্যে শিশুসহ 19 জনের প্রাণ গেছে। আক্রান্ত হয়েছে আরও প্রায় 70 জন, এমন তথ্য জানিয়েছে রয়টার্স। জানা গেছে, মৃত্যুদের একজন সুইমিং পুলে সাঁতার কেটে মস্তিষ্ক খেকু অ্যামিবায় সংক্রমিত হয়েছেন। এই ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে গোটা ভারতে, কেননা এটি অন্য অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। চিকিৎসকরা বলছেন, অ্যামিবা নিজেই মানুষকে আক্রমণ করে না, তবে যেখানকার পানিতে অ্যামিবা রয়েছে সেখানে যদি কেউ গোসল করতে বা সাঁতার কাটতে গিয়ে নাকের ভেতরে পানি ঢোকে, তখন অ্যামিবা নাকের টিস্যু থেকে মস্তিষ্কে পৌঁছায়। এতে মেনিনজাইটিসের মতো রোগের সৃষ্টি করে। বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের কারণে উষ্ণতা বৃদ্ধি এবং পানির দূষণ অ্যামিবার বিস্তার বাড়াচ্ছে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। আগামী অক্টোবরের জন্য অপরিশোধিত পাম অয়েলের রেফারেন্স মূল্য বাড়িয়েছে মালয়েশিয়া। তবে এ বৃদ্ধির পরও রপ্তানি শুল্ক বিদ্যমান সর্বোচ্চ হার 10% বহাল থাকছে। শুক্রবার মালয়েশিয়া পাম অয়েল বোর্ড MPOB এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। বিশ্বের দ্বিতীয় বৃহৎ পাম অয়েল রপ্তানিকারক দেশ মালয়েশিয়া। দেশটিতে অক্টোবরে রপ্তানির জন্য পণ্যটির টন প্রতি রেফারেন্স মূল্য নির্ধারণ করা হয়েছে 4,268 রিঙ্গিত বা $1,015। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ বন্ধে আলোচনার কোনো অগ্রগতি না হওয়ায় হতাশ তিনি। এদিকে বৃহস্পতিবার পার্লামেন্টের নেতাদের সাথে বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট। জানান, যুদ্ধের ফ্রন্ট লাইনে এখন 7 লাখের বেশি রুশ সেনা রয়েছে। দেশটির অর্থনীতি নিয়ে বলেন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে দেশের অর্থনীতি ইচ্ছাকৃতভাবে ধীর গতিতে চলছে। এদিকে রাশিয়ার সঙ্গে সমঝোতার মাধ্যমে 1000-এরও বেশি সেনা মরদেহ দেশে ফিরিয়ে নেয়ার কথা জানিয়েছে ইউক্রেন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রতিরক্ষা চুক্তির পর বাণিজ্যিক সহযোগিতা বাড়াতে তৎপর সৌদি পাকিস্তান। মোদির কূটনীতি ব্যর্থ, অভিযোগ বিরোধী নেতাদের।
ইসরায়েলকে আরো প্রায় $650 কোটি অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। প্রাণ ভয়ে পালাচ্ছে গাজাবাসী, নিহত আরো 33 জন। এবং সাইবার হামলা, ইউরোপ জুড়ে শত শত ফ্লাইট বাতিল, বিভিন্ন বিমানবন্দরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ভোগান্তিতে হাজারো যাত্রী। এই ছিল গ্লোবাল টেলিভিশন।